পিরোজপুর জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল। আর সেই জঙ্গলে একটা বড় কুয়ো ছিল। সেই জঙ্গলেই টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। জঙ্গল থেকে ফুল কুড়িয়ে সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। এরপর এক সকালে, মা টুকি, চল না রে, আজ দুই মামিয়ে মিলে ফুল কুড়োতে যাই। দুজনে মিলে ফুল কুড়ালে একবারে অনেকগুলো ফুল পাওয়া যাবে, আর সেগুলো বাজারে বিক্রি করলে কিছু টাকা বেশি পাওয়া যাবে রে মা। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে। এরপর দুই মামে মিলে ফুল কুড়াতে যায়, আর কুড়াতে কুড়াতে তারা এক ডালা ফুল কুড়িয়ে ফেলে। এরপর তারা সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে কিছু খাবার কিনে নেয় আর বাড়িতে ফিরতে থাকে। এমন সময় পথে এক সাধু বাবার সাথে তাদের দেখা হয়ে যায়। প্রণাম সাধু বাবা, আপনার পায়ের ধুলো যে আমাদের জঙ্গলে পড়েছে, এতে করে আমাদের জঙ্গল পুরো ধন্য হয়ে গেছে সাধু বাবা। চলুন না সাধু বাবা, এই গরিবের বাড়িতে একদিন না হয় একটু হাত ভিজিয়ে আসবেন। এখন আমার খাবার খেয়ে আয়েশ করলে চলবে না। বাবা তরুণ আমাকে স্বপ্ন দেখিয়েছে তোদের জঙ্গলে একটা বড় পুরাতন কুয়া আছে, যেই কুয়াটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তোরা কেউ সেটার আসল ব্যবহার জানিস না। আমাকে এক্ষুনি ওই কুয়োর কাছে নিয়ে চল। আপনি কি বলছেন সাধু বাবা? আচ্ছা ঠিক আছে, চলুন, আপনাকে এক্ষুনি আমি কুয়োর কাছে নিয়ে যাচ্ছি। এই বলে টুনি সাধু বাবাকে সাথে নিয়ে কুয়োর কাছে যেতে থাকে। ততক্ষণে জঙ্গলে সবাই সাধু বাবাকে দেখে তার পিছু পিছু যেতে থাকে। এরপর তারা সবাই পরিত্যক্ত কুয়োর কাছে গিয়ে পৌঁছায়। এরপর সাধু বাবা কুয়ো দেখে রেগে বলে, মূর্খ তোরা, মূর্খ! তরুণ বাবার দেওয়া উপহার তোরা এভাবে অবহেলায় ফেলে রেখেছিস। শোন তবে এর পিছনের ঘটনা। আজ থেকে বহুকাল আগে তরুণ বাবা তোদের এই জঙ্গলে ধ্যান করতে এসেছিল, আর ধ্যান শেষে সে অনেক শক্তি সঞ্চয় করে, আর সেই শক্তি কিছুটাই কুয়োর উপর প্রয়োগ করে। এই কুয়োকে জাদুর কুয়ো বানায়, বুঝেছিস? আর এই জাদুর কুয়ো সবার মনের আশা পূরণ করে দিতে পারে। জাদুই কুয়ো? আর এই জাদুই কুয়ো সবার মনের আশা পূরণ করতে পারে? বাবা বলুন না, কি করলে আমাদের এই জাদুর কুয়ো মনের আশা পূরণ করবে? যে যত বেশি সোনাদানা কুয়োতে ফেলতে পারবে তত বেশি জল কুয়োতে উঠে আসবে, আর সেই জলগুলো খেলে আগামী 3 দিনের মধ্যে তার মনের আশা পূর্ণ হবে। এবার ভেবে দেখ তোরা কি করবি। আমি এক্ষুনি আমার বাড়ি সোনা গয়না সব নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন। সুখীর কথা শুনে অন্যান্য পাখিরা নিজেদের সোনা গয়না আনতে বাড়িতে যায়। এদিকে টুকি মাকে বলে, মা, ও মা, আমাদের কাছে তো কোনো সোনা গয়না নেই মা। তাহলে এই জাদুর কুয়ো আমাদের মনের আশা পূরণ করতে পারবে না মা? জানি না রে মা, দেখি সবার মনের আশা পূর্ণ হলে আমিও ফুল বিক্রি করে কিছু টাকা এই কুয়োতে এনে ফেলবো। আমাদের মনের ইচ্ছা পূর্ণ করবো রে মা। আচ্ছা ঠিক আছে মা। তারা আগে থেকেই দু মা মেয়ে মিলে গল্প করতে থাকে। এদিকে একে একে সবাই টাকা কড়ি সোনা গয়না নিয়ে এসে জাদুর কুয়োর সামনে এসে হাজির হয়। সাধু বাবা, আমি আমার সোনা গহনা নিয়ে এসেছি, এখন কি করব আমি? আমি ধ্যানে বসছি, এগুলো সব কুয়োয় ফেল, বুঝেছিস? আর জল নিয়ে এখান থেকে চলে যা। এভাবেই একের পর একজন করে জাদুর কুয়োর সামনে যেতে থাক। এই বলে সাধু বাবা ধ্যানে বসে, আর সুখী তার সব সোনা দানাগুলো জাদুর কুয়োর ভেতরে ফেলে, আর অমনি কিছু জল উপরে চলে আসে, আর সেই জল নিয়ে সুখী সেখান থেকে চলে যায়। এভাবে একে একে সবাই তাদের সোনা গহনা কুয়োতে ফেলতে থাকে, আর যে জল উঠে আসে সে জল নিয়ে তারা পিছিয়ে যেতে থাকে। এরপর এক শালিক তার কাছে থাকা একটা মাত্র সোনার কয়েন ফেলে, তাতে করে শুধুমাত্র এক ফোঁটা জল চলে আসে, কিন্তু সেটাও মাটিতে পড়ে যায়। এ দেখে, হায় ঈশ্বর, এটা তুমি কি করলে? কি করলে তুমি আমার সাথে? ঘরে যে আমার অসুস্থ মেয়েটা ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি তো এই জাদুর কুয়ো থেকে একটু জল নিতে এসেছিলাম, সেটুকু আমার কপালে জুটলো না। আর এদিকে তো আমার কাছে একটা কানাকড়িও নেই। এ কথা শুনে সাধু বাবা চোখ খোলে আর রাগেশ্বরে বলে,
2 টাকা করি নে, আর সে নাকি এসেছে জাদুর কুয়ো থেকে জল নিতে। যা এখান থেকে, সরে যা বলছি, পরের জনকে সুযোগ দে। সাধু বাবার এমন কথা শুনে শালিক মনে মনে অনেক কষ্ট পায়, সেখান থেকে সরে যায়। এদিকে সাধু বাবা আবার ধ্যানে বসে। এসব দেখে টুনি মনে মনে ভাবতে থাকে, এই সাধু বাবার ব্যবহার এত কঠিন কেন? আর এ তো দেখছি গরিব পাখিদের সুযোগ না দিয়ে শুধু বড়লোক পাখিদের সুযোগ দিচ্ছে। এই সাধু বাবাকে তো আমার সুবিধার লাগছে না। আমাকে যে ব্যাপারটি একটু খতিয়ে দেখতে হচ্ছে। মা টুকি, শোন, তুই এখন বাড়িতে চলে যা। আমার ফিরতে একটু রাত হবে রে মা। বাড়ি ফিরে আমি তোকে সবকিছু বুঝিয়ে বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি বাড়িতে ফিরে যায় আর টুনি কুয়োর পাশে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকে। এদিকে রাত হয়ে আসে, সাধু বাবা ছাড়া কুয়োর পাশে আর কেউ থাকে না। এমন সময় সাধু বাবা ধ্যান থেকে উঠে দাঁড়ায় আর হাসতে হাসতে বলে, হা 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 হা, সবাই যে আমার ফাঁদে এভাবে পা দিবে তা আমি বুঝতেই পারিনি। ভাগ্যিস কাল রাতে এসে আমি কুয়োর ভিতরে সবকিছু ঠিকঠাক করে রেখে গিয়েছিলাম, নয়তো সবাইকে আজ বোকা বানাতেই পারতাম না। তবে মনে হচ্ছে কাল আরো বেশি ইনকাম করব, কারণ আজকের ঘটনা আশেপাশের জঙ্গলে ছড়িয়ে পড়েছে। তবে আমাকে এখানে বেশি দিন থাকা যাবে না, কালকের দিনটা পার হলেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। এইসব কথা বলে সাধু বাবা কুয়োর ভিতর থেকে একটা জাল তুলে আনে আর সেই জাল ভর্তি সোনা গয়না ছিল। এইসব দেখে টুনি মনে মনে ভাবে, এবার তাহলে আমি সাধু বাবা জাদুর কুয়োর আসল রহস্য বুঝতে পেলাম। তবে বাবা, তুমি কোনো চিন্তা করো না, কালকে সবার সামনে তোমার মাথার হাড়ি ভাঙবো। এই বলে টুনি বাড়িতে ফিরে আসে আর ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায় আর সবাই আগের মতো জাদুর কুয়োর সামনে এসে ভিড় জমায়। এরপর টুনি সবাইকে বলে, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। তার আগে তোমরা কেউই জাদুর কুয়োয় আর কিচ্ছু ফেলো না। এই মূর্খ, কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, তুই কি তরুণ বাবার আশীর্বাদ নিতে চাচ্ছিস না, অভিশাপ নিতে চাচ্ছিস? অভিশাপ নিতে নয়, দিতে চাচ্ছি সাধু বাবা। সবাই আমার কথা মন দিয়ে শোনো। এই সাধু বাবা এক ভণ্ড বাবা, আর এই কুয়ো কোনো জাদুর কুয়ো নয়। এই কুয়ো হচ্ছে এই ভণ্ড সাধু বাবার সাজানো জাদুর কুয়ো। আর এই কুয়োর মাঝে একটা জাল বিছানো আছে। তোমরা যখন কোনো কিছু ওই কুয়োতে ফেলো, তখন সবকিছু ওই পাতানো জালে গিয়ে পড়ে, আর ভারী কিছু পড়ার কারণে জলে দোলা লাগে, আর তখনই কিছু জল উপরে উঠে আসে। আর সেই জল তোমরা তরুণ বাবার আশীর্বাদ হিসাবে গ্রহণ করো। আর শালিক দিদি, তুমি একটা কয়েন ফেলার কারণে কোনো জল উঠে আসেনি, আর তাই তুমি জলও পাওনি। টুনি তুমি যে এত কথা বলছো তার কি প্রমাণ আছে শুনি? সুখী দিদি, তুমি কুয়োর কাছে যাও আর দেখো তাতে কোনো জল আছে কিনা। টুনির কথা মতো সুখী কুয়োর কাছে যায় আর জলের তলায় হাত দিতেই সে জাল খুঁজে পায়। এখানে তো সত্যি জাল রাখা আছে, তার মানে এই সাধু বাবা ভণ্ড, এটা কোনো জাদুর কুয়ো নয়। সুখীর কথা শুনে সাধু পালাতে যায়। অমনি সবাই সাধুকে ধরে গণপিটুনি দেয়। এরপর সবাই সোনা দানা আদায় করে নেয় আর সবাই মিলে সাধুকে জেলে পাঠিয়ে দেয়। এরপর থেকে সবাই অনেক চালাক হয়ে তাদের জীবন যাপন করতে থাকে। সবার কাছে শুনেছি উত্তরের জঙ্গলে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সেই জায়গাগুলোতে যদি কেউ একবার যায় সে অনেক মুগ্ধ হয়ে যায়, জানো? আজ আমার অফিসে কাজ পড়ে আছে, আমি সেগুলো করে তারপর না হয় তোমাকে নিয়ে বের হব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। টোনা তো অফিসে চলে গেল, আমি বরং সেই সুযোগে আমার বাড়ির সবগুলো কাজ করে নেই। টুনি ঘরে সব কাজ করে তৈরি হয়ে যায়। এদিকে বিকেল হয়ে আসে আর টোনাও বাড়িতে চলে আসে আর টুনিকে নিয়ে উত্তরের বনের দিকে যায়। হঠাৎ করে রাস্তার মাঝে টুনি থমকে দাঁড়ায়। টুনি, তুমি এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না টোনা, আমার শরীর ঠিক আছে। এখানে কেন জানি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। এই রাস্তায় রাত হলে
কোনো না কোনো ঘটনা ঘটে গো, কেমন জানি গা ছমছমে ভাব। হলো, শুরু হয়ে গেল তোমার সেই আগের মতো দৈব বাণী করা। ছাড়ো তো এসব দৈব বাণী। তুমি কি এসব আগে থেকেই জানো নাকি? চলো তো, এখন আমরা ঘুরতে যাই। কি বিপদ হবে না হবে সেটাই আগে থেকেই টের পাচ্ছে। তুমি যাই বলো না কেন, এই রাস্তায় এসে আমার মনটা কেন জানি কু ডাকছে। ওসব তুমি না হয় পরে ভেবো, এখন চলো তো, রাত হয়ে যাচ্ছে। চলো। ওয়াও, জায়গাটা কত সুন্দর। আমি যদি এখানে একেবারের মতো থাকতে পারতাম তাহলে কত ভালোই না হতো। সারাদিন না খেয়ে শুধু হাওয়া খেয়ে বেঁচে থাকতাম। আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে, কি সুন্দর হিমেল হাওয়া। হ্যাঁ হ্যাঁ, হাওয়া খেয়ে পেট ফুলে প্যারাশুটের মতো ভাসতে হবে, বুঝতে পেরেছো? আর শোনো, ফুল নদী পাহাড় সবটাই তো দেখা হলো। এবার চলো আমরা বাড়িতে ফিরে যাই, রাত হয়ে যাচ্ছে যে। দেখো না, সন্ধ্যা নেমে আসবে আবার। হ্যাঁ টোনা, চলো চলো, সত্যি যে সন্ধে হয়ে যাচ্ছে। উফ, আর হাঁটতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে পড়ি। এই কি, এখানে হঠাৎ করে এই 7টা রাস্তা কি করে হলো গো? যাওয়ার সময় তো এখানে একটা রাস্তাই ছিল। আমিও তো কিছুই বুঝতে পারছি না, এখন আমরা কোন রাস্তা দিয়ে যাব বলো তো? এখানে কোনো গন্ডগোল আছে, আর আন্দাজে আমাদের কোন রাস্তা দিয়ে যেতে হবে না গো। এখানে হয়তো বা সত্যি গন্ডগোল আছে। এখানে আমাদেরকে সাবধানে লুকিয়ে থাকতে হবে, আর সারা রাত এখানে কি কি ঘটে তা আমাদেরকে দেখতেই হবে। আমাদের এখন যাওয়া ঠিক হবে না। চলো টোনা, আমরা লুকিয়ে পড়ি। তারপর দুজনে মিলে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে হঠাৎ করে বাতাস বইতে থাকে, চারিদিক ভূমিকম্প হতে থাকে, আর তখনই 7টা রাস্তায় 7টা পাখির মাথা প্রকট হয়। ঠিক মধ্য বিন্দুতে একটা ভয়ঙ্কর ডাইনি বের হয়ে আসে। আমার আহারের সময় হয়ে এসেছে। এবার আমি 7 রাস্তার মাঝে দাঁড়িয়ে পোকা পাখিদের গিলে খাবো। তারপর আমি নিশ্চিন্তে একটা শান্তির ঘুম দেব। পাখির গন্ধ আমার নাকে ভেসে আছে মনে হয়। একটু দৃষ্টিটা তুলে দিয়ে দেখি তো। আরে বাহ, ওই তো একটা কবুতর এই দিকেই আছে। তাহলে একে এবার আমার শিকার করা যাক। এখন আমি এত রাতে এ রাস্তা দিয়ে যে কি করে যাই বুঝতেই পারছি না, কিন্তু না গিয়েও তো আমার কোনো উপায় নেই। দেখি হাঁটতে হাঁটতে কত দূরই বা যাওয়া যায়। আরে আরে, এখানে তো দেখছি 7 রাস্তা, কিন্তু এই 7 রাস্তা তো আগে ছিল না। তাহলে কি আমি অন্ধকারে ভুল রাস্তায় চলে এলাম নাকি? এখন যে আমি কি করি? না, একটা পথ ধরে যেতে থাকি, দেখি সৃষ্টিকর্তা আজ আমায় কত দূর নিয়ে যায়। বান্টি কবুতর ডাইনির পাতা 7 রাস্তায় পা দিয়ে ফেলে। 7 রাস্তার একটা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ঠিক তখনই 7 রাস্তার ডাইনি বান্টির সামনে এসে হাজির হয়। ডাইনি, ওরে বাবা রে, বান্টি, এ তুই কোথায় এসে পড়লি রে? পালা পালা এখান থেকে। আরে আরে, তুই কি বলছিস? আমি তো তোকে খাবো, তার জন্য তো তোকে ছলনা করে এখানে এনেছি রে। এই কথা বলে ডাইনি বান্টিকে ধরে ফেলে, আর বান্টি চিৎকার করতে থাকে। আর এইদিকে টোনা আর টুনি এসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আমাকে এখনই ওই ডাইনির কাছে যেতে হবে, আর পাখিটাকে বাঁচাতে হবে। না টনি, তুমি ওখানে যেও না। তুমি যদি ডাইনির সামনে যাও তাহলে ডাইনিও তোমাকে খেয়ে নিবে। তার থেকে তুমি বুদ্ধি বের করো যে কিভাবে এই ডাইনিকে বিনাশ করা যায়। তুমি ঠিক বলেছ টোনা, আমি আজ রাতটুকু অপেক্ষা করব। কালকে এর বিনাশের উপায় আমি বের করব। এসব কথা বলে টুনি অসহায় হয়ে বান্টিকে ডাইনির পেটে যেতে দেখে, কিন্তু টুনি কিছুই করতে পারে না। এদিকে ডাইনি পাখি খেয়ে আনন্দে লাফাতে থাকে, সারা রাত ধরে অন্য পাখিদের খুঁজতে থাকে। আর এদিকে দেখতে দেখতে ভোর হয়ে আসে। ভোরের আলো ফোটার সাথে সাথে 7 রাস্তা থেকে আবারও এক রাস্তা হয়ে যায়, আর সাথে সাথে ডাইনিও অদৃশ্য হয়ে যায়। টোনা, তুমি কিছু বুঝতে পারলে? ওই 7 রাস্তার ডাইনির শক্তি দিনের বেলাতেই শেষ হয়ে যায়। চলে টোনা, এবার আমরা ভৈরবী মায়ের কাছে যাই, আর ওনার কাছে পরামর্শ করে দেখি কিভাবে ওই ডাইনিকে বিনাশ করা যায়।
এরপর টোনা আর টুনি মিলে ভৈরবী মায়ের কাছে যায় আর ভৈরবী মাকে সব কথা খুলে বলে। ওই ডাইনি হলো নিশাচর ডাইনি, আর ডাইনিগুলোকে সহজে বিনাশ করা যায় না। এরা মূলত অনেক শক্তিশালী হয়ে থাকে। তাহলে কি ওই সাত মাথার রাস্তার ডাইনি এভাবেই ধ্বংসলীলা চালাতে থাকবে আর আমরা তার শিকার হব? না, ওই ডাইনিকে বিনাশ করার একটা উপায় আছে, আর তা হলো আজ থেকে 3 দিন পর আকাশে অনেক বড় চাঁদ উঠবে। ওই চাঁদের আলোয় ওই ডাইনির নাম করে তুই যদি নিজের শরীরে 3 ফোঁটা রক্ত তুই যদি ওই 7 মাথার রাস্তায় দিস, তবে ওই ডাইনি বিনাশ হয়ে যাবে আর সব পাখিরাও ডাইনির হাত থেকে মুক্তি পাবে। ভৈরবী মায়ের কথা মতো টুনি 3 দিন অপেক্ষা করতে থাকে আর এই 3 দিনই ডাইনি অনেক পাখির প্রাণ নিয়ে নেয়। এরপর দেখতে দেখতে 3 দিন কেটে যায়। তৃতীয় রাত্রে আকাশে অনেক বড় একটা চাঁদ ওঠে আর টুনি 7 মাথার রাস্তায় এসে দাঁড়ায়। এই চন্দ্র, আমি ডাইনিকে ধ্বংস করার জন্য আমার রক্ত দান করছি। তুমি ওই ডাইনিকে ধ্বংস করে দাও আর বনের সব পাখিকে রক্ষা করো। মূর্খ পাখি কোথাকার, তোর এত বড় সাহস! তুই কিনা আমাকে ধ্বংস করতে এসেছিস? তোর তো সাহস কম নয়। এবার তো তোকে আমি খেয়ে উচিত শিক্ষা দেবই দেব। তুই আমাকে কখনো খেতে পারবি না। টুনির কথা শেষ হতে না হতে ডাইনি টুনিকে থাবা দেয়। তখনই টুনি শরীর কেটে শরীরের রক্ত 7 মাথার রাস্তায় পড়ে। সাথে সাথে ডাইনির শরীরে আগুন লেগে যায়। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! দেখলি তো ডাইনি, নিজের ফাঁদে নিজে কেমন পড়লি। এবার বোঝ মজাটা। এরপর ডাইনি ভস্ম হয়ে যায় আর 7 মাথার রাস্তা অদৃশ্য হয়ে আগের মতো এক রাস্তা হয়ে যায়। এরপর থেকে জঙ্গলের পাখিরা আগের মতোই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। একদিন এক কালো কাক কাদা মাখা শরীর নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল, উফ বাবা, কখন থেকে হাঁটছি আর হাঁটছি, পথ যেন তবুও শেষ হচ্ছে না। মাঝপথে কেন যে গাড়িটা নষ্ট হয়ে গেল, আর তখনই কাদায় আটকে গিয়ে পিছলে পড়ে গেলাম। ইস, আমার পুরো শরীরটাই কাদায় লেপ্টে গেছে। কালো কাক এসব বলছিল আর হাঁটছিল। হাঁটতে হাঁটতে কালো কাক ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ কালো কাকের সামনে একটি আম গাছ পড়ে যায়। না বাপু, আর হাঁটতে পারছি না। ওই তো একটা আম গাছ দেখা যাচ্ছে, যাই ওখানে গিয়ে একটু বিশ্রাম নেই, তারপর না হয় আবার যাওয়া যাবে। অনেকটা পথ যেতে হবে। এ বলে কালু আম গাছের নিচে বসে পড়ে। আর কালু এতটাই ক্লান্ত ছিল যে সে বসতে না বসতেই সেখানেই ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর ওই আম গাছ থেকে একটা আম কালুর মাথায় পড়ে আর সঙ্গে সঙ্গে কালুর ঘুম ভেঙে যায়। বাবা, মাথায় যে বড্ড ব্যথা পেলাম। এটা আমি কি দেখছি? এটা তো একটা সোনার আম, কিন্তু এই আম গাছে তো কোনো সোনার আম নেই, সবই তো স্বাভাবিক আম দেখছি। তাহলে এই সোনার আম কোথা থেকে এলো? কালু যখন এসব বলছিল তখনই আম গাছ কথা বলে ওঠে। আমি গো, আমি তোমায় সোনার আমটা দিয়েছি। আম গাছকে কথা বলতে দেখে তো কালু একদম অবাক হয়ে যায়। কি, তুমি তো একটা গাছ, আর গাছ হয়ে তুমি কিভাবে কথা বলছো? আসলে আমি একটা জাদুই আম গাছ, আর আমি তাই কথা বলতে পারছি। আর তুমি আমাকে দেখে ভয় পেও না। ও আচ্ছা, কিন্তু তুমি আমাকে এই সোনার আমটা কেন দিয়েছো বলো তো? আসলে এক তান্ত্রিক আমাকে তার মায়া শক্তি দ্বারা আবদ্ধ করে রেখেছে, কারণ তান্ত্রিক আমার জাদু শক্তি কেড়ে নিতে চায়। কিন্তু আমি ওই মায়াজাল থেকে মুক্তির জন্য এক সাধু বাবার কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম। তিনি বলেছেন, আমি যদি কোনো সৎ পাখিকে এই জাদুর সোনার আম দিয়ে সাহায্য করি, আর ওই পাখি যদি এই সোনার আম দিয়ে সমাজের অসহায় দরিদ্র পাখিদের সাহায্য করতে পারে, তবেই আমি নাকি এই মায়া শক্তির জাল থেকে মুক্তি পাবো। আর তোমাকে দেখে আমার সৎ পাখি মনে হয়েছে, তাই এই আমটা আমি তোমাকে দিলাম। আম গাছের মুখে এমন কথা শুনে কালু কাকের মনে লোভ জন্মায়, আর সে মনে মনে ভাবে, আরে আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এই গাছটা তো আমাকে সৎ পাখি মনে করেছে। যাক, ভালোই হয়েছে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই গাছের কাছে নিজেকে ভালো পাখি প্রমাণ করতে হবে, তবে অনেক সোনার আম পাবো আর অনেক বড়লোক হয়ে যাব।
কালু এসব মনে মনে ভাবছিল আর হাসছিল। আর অন্যদিকে, কি হলো পাখি, তুমি এত কি ভাবছো? তুমি কি আমার কথায় রাজি আছো? বলো, তুমি কি এই সোনারাম ভালো কাজে ব্যবহার করবে? বলো বলো আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় আমি এই সোনারাম ভালো কাজে ব্যবহার করব। আমাদের বনের অসহায় পাখিদের সাহায্য করব। কিন্তু আম গাছ, এই একটা আম দিয়ে তো আমি সামান্য কিছু টাকা পাবো। তুমি বরং আমাকে আর কয়েকটা সোনার আম দাও, যাতে করে সেগুলো বিক্রি করে আমি অনেক টাকা পাই, আর সেসব টাকা ভালো কাজে বেশি বেশি করে ব্যবহার করতে পারি। কালু কাকের কথা শুনে আম গাছ ভীষণ খুশি হয় আর আরো কয়েকটা সোনার আম দেয়। কালু সেসব সোনার আম নিয়ে বাড়িতে চলে আসে আর তার স্ত্রী কাকলি কাককে সব ঘটনা খুলে বলে। সব শুনে কাকলি বলে, ও মা গো মা, এসব তো ভালো কথা কালু। তুমি যদি এই সোনার আমগুলো বিক্রি করো, আর তুমি তো অনেক টাকা পাবে, আর সেসব টাকা তুমি সমাজে ভালো কাজে ব্যবহার করবে। তাহলে তো সমাজ সেবাও হবে, আর ওই জাদুর আম গাছটাও মায়াজাল থেকে মুক্তি পাবে। চুপ করো তো কাকলি। শোনো, ওসব সোনার আম বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, আর আমরা অনেক ধনী হয়ে যাব। অযথা বনের পাখিদের সাহায্য করে কি লাভ বলো তো? আমি কাউকেই সাহায্য করব না। শোনো যজ্ঞু, এত লোভ কিন্তু ভালো নয়। পরবর্তীতে আবার তোমার এই লোভের কারণে যেন পস্তাতে না হয়। শোনো কাকলি, এত জ্ঞান দিও না তো। তোমার এসব জ্ঞান শুনতে আমার একদম ভালো লাগছে না। এখন যাও তো বাবু এখান থেকে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। ফ্রেশ হয়ে আসছি। এসব বলে কালু ফ্রেশ হয়ে আসে আর খাবার খেতে শুরু করে। খাবার খাওয়া শেষ হলে সেসব সোনার আম নিয়ে কালু বাজারে যায়। সোনার আম বিক্রি করে কালু অনেক টাকা পায়, কিন্তু কালু সেসব টাকা অন্যদের সাহায্য না করে নিজের কাছেই রেখে দেয়। এভাবে কালু কয়েকদিন পর পর সেই আম গাছের কাছে যেত আর মিথ্যে মিথ্যে পাখিদের সাহায্য করার নাম করে জাদুই আম গাছের কাছ থেকে সোনার আম নিয়ে আসতো। আর কিছুদিনের মধ্যে কালু অনেক বড় লোক হয়ে যায়, বাড়ি গাড়ি সব কিছু কেনে, আর কাকলিকে গহনাও বানিয়ে দেয়। কিন্তু কালু কাকের লোভ কখনো কমেনি। সে আবারও সেই আম গাছের কাছে যায় আর আম গাছকে গিয়ে বলে, আম গাছ, তুমি আমাকে এতদিন যা আম দিয়েছিলে সেগুলো আমি বনের সব অসহায় পাখিদের মাঝে দান করে দিয়েছি। আমি অনেক ভালো কাজ করেছি জানো। এখন তো আরো সোনার আম লাগবে গো। তাই বলি কি, তুমি আজ আমাকে আরো 500 সোনার আম দাও, তাহলে আর বারবার তোমার কাছে আসতে হবে না, আর সময়ও বেঁচে যাবে। বলো। চুপ কর বেঈমান লোভী কাক, তোকে আর আমি কখনো একটাও সোনার আম দেব না। সোনার আম তো দূরে থাক, তুই আমার কাছ থেকে একটা পচা আমও আর পাবি না, বুঝেছিস? তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। এই সোনার আমগুলো তুই কোনো ভালো কাজে ব্যবহার করিসনি, তাই তো আমার মায়া শক্তির জাল এখনো কাটেনি। তুই এসব নিজেই আত্মসাৎ করেছিস, তাই না? না না আম গাছ, তুমি ভুল ভাবছো। আমি সত্যি এই সোনার আম দিয়ে বনের পাখিদের সাহায্য করেছি, বিশ্বাস করো। দেখো, তুমি যদি আমায় আম না দাও, তাহলে আমি বনের মোড়ল মশাইয়ের কাছে বিচার দেব। এই আমি বলে দিলাম। শয়তান কাক, তুই আমার কি বিচার দিবি? তার আগে এই আম গাছ তোর বিচার করবে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি তুই। কালু কাক আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে এক টোনা মন খারাপ করে সেই গাছের নিচ দিয়েই যাচ্ছিল। টোনা আম গাছের গোড়ায় বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় ঈশ্বর, আমি এখন কি করব? আমার কাছে তো কোনো টাকাও নেই। বাবা, আমি মনে হয় তোমার ইচ্ছেটা আর পূরণ করতে পারবো না বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। এসব কথা বলে টোনা অনেক কাঁদতে থাকে। টোনার এসব কথা শুনে আম গাছ কথা বলে ওঠে, এই যে পাখি, এই যে, তুমি কাঁদছো কেন? বলো তো আমাকে, কি হয়েছে তোমার? আমি আর কি বলবো তোমাকে, বলো। আমার বাবার অনেক দিনের স্বপ্ন যে তার ছেলে ডাক্তারি পাশ করে বনে একটা হাসপাতাল দেবে, যেখানে বনের সব অসহায় গরিব পাখিরা বিনামূল্যে চিকিৎসা পাবে। কিন্তু বাবা তো আর বেঁচে নেই। আমি তো ডাক্তারি পাশ করেছি, আমার কাছে কোনো টাকা নেই যে বনে একটা হাসপাতাল দেব, তাই মনের দুঃখে কাঁদছি গো। এসব কথা শুনে আম গাছ মনে মনে ভাবতে থাকে, আজকে পেয়েছি আসল সৎ পাখিকে। এই সৎ পাখিকে সাহায্য করলেই আমি আমার মায়াজাল থেকে মুক্তি পেয়ে যাব।
আচ্ছা পাখি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে হাসপাতাল বানাতে সাহায্য করব গো। এই বলে আম গাছ টোনার সামনে কয়েকটা সোনার আম ফেলে দেয়। আর সেসব আম পেয়ে টোনা ভীষণ খুশি হয় আর আম গাছকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালু কাকের তো করুণ অবস্থা। হায় হায় রে, এখন আমার কি হবে? কেন যে আমি এতগুলো টাকা ঋণ নিলাম, কে জানে। এখন তো পাওনাদাররা আমাদের বাড়ি ছাড়া করবে গো গিন্নি। আম গাছও তো বলেছে আমাকে আর সাহায্য করবে না। কালু, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু সোনার আম তোমার আড়ালে লুকিয়ে রেখেছিলাম। তুমি না হয় সেসব বিক্রি করে পাওনাদারদের সব টাকা শোধ করে দাও। এ কথা বলে কাকলি আলমারিতে লুকিয়ে রাখা সোনার আমগুলো নিয়ে আসে। আর তা দেখে তো কালু ভীষণ অবাক হয়ে যায়। এ কি কাকলি, এই সোনার আমগুলো পচে গেল কি করে? হ্যাঁ, ছি ছি ছি, কি দুর্গন্ধ বের হচ্ছে। হায় 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 রে, এটাই বুঝি আমার লোভের প্রাপ্য। আম গাছ আমার বিচার করেছে গো, বিচার করেছে। আম গাছের বিচারে আজ আমি ধ্বংস হয়ে গেলাম। কালু আর কাকলি যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে পাওনাদাররা আসে আর তাদের টাকা না পেয়ে কালু আর কাকলিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর অন্যদিকে টোনা আম গাছের সোনার আম বিক্রি করে বড় একটা হাসপাতাল দেয়। আর সেই হাসপাতালে টোনা গরিব অসহায় পাখিদের বিনা টাকায় চিকিৎসা করে। টোনার এমন সৎ কাজের ফলে জাদুই আম গাছ শয়তানি তান্ত্রিকের মায়াজাল থেকে মুক্তি পেয়ে যায় আর আম গাছ ভীষণ খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।